জাতীয় প্রেক্ষাপটে কিভাবে এটা আমরা আরও লড়াইকে মজবুত করব সেই নিয়ে কমরেড শঙ্কর দত্ত নিশ্চয়ই বলবেন আপনাদের সামনে। আমার যেটা বলার যে আমরা কিন্তু, যেটা আমি এক্ষুনি বললাম, আমরা বিগত দিনেও নিয়ে লড়াই করি, তার সঙ্গে হয়তো কিছু দাবি আমরা নতুনভাবে সংযোজন করেছি। আমরা যে রাজ্যে বাস করি, ত্রিপুরা, আমরা যে ভালো নেই সেটা কিন্তু প্রতিদিনই আমরা আমাদের জীবনের অভিজ্ঞতায় আমরা দেখে নিচ্ছি। তার বাইরে যে মিডিয়া আছে আমাদের রাজ্যে, এই মিডিয়াগুলো যদি নিরপেক্ষভাবে সংবাদ তৈরি করে তাহলে কিছু সত্য সংবাদ বেরিয়ে আসে, কিন্তু নিরপেক্ষভাবে যদি না করে তাহলে কিন্তু কি ঘটছে আমাদের রাজ্যে, সরকারের ভেতরে কি চলছে তা কিন্তু আমরা হদিশ পাবো না। কিন্তু এখন আমরা টের পাচ্ছি, প্রত্যেকটা মানুষের মুখে শুধু একটা কথা, এ রাজ্যে এখন যে সরকারটা আছে সেই সরকারটি একটি লুণ্ঠনের সরকার। এমন কোনো সরকারি দপ্তর নেই যেখানে লুণ্ঠনের রাজত্ব চলছে না। আমার আরও কম বয়স ছিল, তখন আমরা একটা সরকার দেখেছিলাম, কংগ্রেস উপজাতি সমিতির জোট মোর্চার সরকার, এবং সেই সরকারের সময় আমরা দেখেছি কোনো গণতন্ত্র ছিল না, কোনো নির্বাচন হতো না। লোকসভা নির্বাচন থেকে আক্রমণ শুরু হয়েছিল, তারপরে পুরসভা বলুন, পঞ্চায়েত বলুন, এডিসি বলুন, কোথাও নির্বাচন হতো না। এবং পঞ্চায়েত ছিল না বলে, নির্বাচিত পঞ্চায়েত ছিল না বলে সেখানে প্রতিদিন লুটপাট হতো। এবং যত দিন যাচ্ছিল সেই সরকারের, আমরা লক্ষ্য করছিলাম পঞ্চায়েত কমিটিগুলোকে বলা হচ্ছিল লুটপাট কমিটি, একেবারে নাম পড়ে গেছিল লুটপাট কমিটি। এখন কি তার থেকে ব্যতিক্রম আমরা কিছু দেখছি না তো? বললাম তো, এমন কোনো দপ্তর নেই, স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, গ্রাম উন্নয়ন বলুন, সমাজ কল্যাণ বলুন, কৃষি বলুন, সমস্ত দপ্তরে এখন লুণ্ঠনের রাজত্ব বইছে। কোনো নতুন নিয়োগ নীতি কিচ্ছু ওরা পালন করছে না, উল্টো দিকে ওরা বাইরে থেকে কর্মীদের এনে, শ্রমিকদের এনে এখানে নিয়োগ করছে। কেন? আমাদের রাজ্যে কি শিক্ষিত বেকার নেই? ত্রিপুরা রাজ্যে সর্বত্র একটা দুর্নীতি, লুণ্ঠন চলছে, যার ফলে সরকার মুখ থুবড়ে পড়ে গেছে। আমরা তো এই কথা বলতে পারবো না, কারণ সরকার তো চলছে, কিন্তু কিভাবে চলছে, কারা চালাচ্ছে, আপনারা সব দেখতে পাচ্ছেন। সুতরাং এই প্রেক্ষাপটে রাজ্যের এই যখন পরিস্থিতি, তখন কি আমরা আশা করতে পারি যে আজকে যে দাবিগুলো নিয়ে আমরা লড়াইয়ের ময়দানে আছি কিংবা নেমেছি, মিছিল করছি, বিক্ষোভ করছি, গণ অবস্থান করছি, প্রত্যেকটা জায়গায় আমাদের বাম গণতান্ত্রিক শক্তি যে যেভাবে পারে তারা কিন্তু দাবিগুলো নিয়ে প্রতিদিন লড়াই করছে। বিজেপি সরকার ক্ষমতাসীন হওয়ার পর প্রথম দিকে যে আক্রমণ শুরু হয়েছিল, তার প্রথম লক্ষ্য ছিল CI2। আস্তে আস্তে অন্যত্র সেই আক্রমণ সন্ত্রাস ছড়িয়ে পড়ে, তার বিরুদ্ধেও তো আমরা লড়াই করে আজকে এই জায়গায় এসেছি। এখন আক্রমণ কম, সন্ত্রাস কম, আমাদের সামনে অসংখ্য সুযোগ লড়াই করার। আমরা এই সুযোগটা নিতে চাইছি। আমরা আক্রমণও করব না, সন্ত্রাসও করব না, কিন্তু আমরা যেটা করব সেটা হচ্ছে মানুষকে নিয়ে রাস্তায় আমরা লড়াই করব। সেই লড়াইয়ে আমরা চাইছি বিশাল সংখ্যক মানুষ আমাদের সঙ্গে থাকুক, সর্বস্তরের মানুষ এগিয়ে আসুক আমাদের সঙ্গে, কারণ আমরাই বলতে পারি গর্ব করে যে আমরাই সঠিক পথ নির্ণয় করে আমরা মানুষের জন্য লড়াই করছি। এমন কোনো দাবি নেই। আপনারা দেখেছেন এখানে 2F দাবি করা হয়েছে। ভারতবর্ষে বামফ্রন্ট সরকার ছিল প্রথম সরকার যারা শহরে রেগার মতো তারা প্রকল্প চালু করেছিল। আজকে সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। এই 2F কাজ করে, এই রেগার কাজ করে আমাদের মহিলারা, আমাদের শ্রমজীবী মহিলারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছিল। আজকে কিচ্ছু নেই, আজকে সব মুখ থুবড়ে পড়েছে। এর বিরুদ্ধে আমরা লড়াই করব না? এটা তো একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প, কেন এটা আনা হবে না? কেন টাকা ঠিক মতো দেওয়া হবে না? প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রকল্প কর্মীরা লড়াইয়ের মধ্যে দাঁড়িয়ে, আগুনের মধ্যে দাঁড়িয়ে তারা কাজ করছে।
এমন কোনো সেন্টার নেই আইসিডিএসের যেখানে গিয়ে ভারতীয় মজদুর সংঘের লোকেরা গিয়ে সেখানে অশান্তি তৈরি করে। প্রতিটা মিড ডে মিল কর্মীর পেছনে তারা নজরদারি করছে। 500-র উপর মিড ডে মিল কর্মী ছাঁটাই হয়ে গেছে। আমরা কিচ্ছু করতে পারিনি, কারণ কোনো সরকারি কাগজ তাদের দেওয়া হয়নি। আদালতে গেলেও তো সরকারি কাগজ দেখাতে হয়। কিসের উপর ভিত্তি করে আমরা আদালতে যাব, কথা বলবো? পারিনি তো আমরা। সুতরাং এটা বুঝতে হবে, আমাদের কিন্তু লড়াই ছাড়া কোনো বিকল্প নেই। আমরা চাইছি এই লড়াইকে আরও তীব্রভাবে ছড়িয়ে দেওয়া, সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। আমাদের কথা অনেকেই শুনছেন, আমাদের সিআইটির অন্তর্ভুক্ত না আপনারা শুনছেন, দোকানের লোকেরা, দোকানের কর্মচারীরা, পথচারীরা, আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা সমস্ত মানুষের কাছে যেতে চাই। আমরা কি চাইছি, কি বলছি, সেগুলো যদি আপনারা পৌঁছে দেন, আমরা মনে করি সেটাই আমাদের কাছে যথেষ্ট। দ্রব্যমূল্য বৃদ্ধি এমন একটা জায়গায় গেছে, দুর্বিষহ কঠিন আক্রমণ সাধারণ মেহনতি মানুষের। মধ্যবিত্তদের কথা আলাদা, নিম্ন মধ্যবিত্তদের কথা আলাদা, কিন্তু যে অসংখ্য হাজার লক্ষ গরিব মেহনতি মানুষ নুন আনতে পান্তা ফুরোয়, তারা কি করে সংসার চালাবে? আপনাদের প্রত্যেকের বাড়িতে গৃহ পরিচারিকা আছে, তারা কাজ করে, তারা ছুটে আরেকটা বাড়িতে কাজ করার জন্য। তারপরেও কি পারে? বাজারে কেরোসিন তেল, তারা তো গ্যাসের চুলা ব্যবহার করে না, স্টোভ জ্বালিয়ে কেরোসিন দিয়ে স্টোভ জ্বালিয়ে তারা রান্না করে। প্রায় আমার বাড়িতে এসে মেয়েটা বলে, দিদি কেরোসিন কিনতে পারছি না, হাতের নাগালের বাইরে 100 টাকা, 110 টাকা, 120 টাকা করে লিটার চাইছে। আমি যদি কেরোসিন তেল এত টাকায় কিনি, তাহলে আমি সংসার কি করে চালাবো? কারোর কোনো নজরদারি নেই। বাজারে এই যে দুর্মূল্য, দুঃসহ অবস্থা, কোনো নিয়ন্ত্রণ নেই, সরকারের তরফে কোনো নিয়ন্ত্রণ নেই, যার যেমন খুশি চলছে। আমরা এর থেকে তো বেরিয়ে আসতে পারবো না, কিন্তু আমাদের লড়াইটা তো করতে হবে, প্রতিবাদটা তো করতে হবে। প্রতিবাদ যদি আমরা না করি, মানুষটা আমাদের ক্ষমা করবে না, শ্রমজীবী মানুষটা আমাদের ক্ষমা করবে না। সুতরাং এই প্রতিবাদের জায়গাটাকে আরও শক্ত করতে হবে, আরও মজবুত করতে হবে। তার জন্য আমাদের বিরাট সংখ্যক মানুষের দরকার, মেহনতি মানুষের দরকার। তাদের কাছে যদি আমরা যাই, তাহলে তাদেরকে যদি আমাদের পাশে আনতে পারি, তাহলেই কিন্তু আমরা লড়াইয়ে খানিকটা হলো সাফল্য পাব। অনেক ভয় পেয়েছি, আতঙ্কে ঘর থেকে বেরোয়নি, আর না, এখন আমাদের সামনে সুযোগ এসছে, এটাকে সদ্ব্যবহার করা। আক্রমণের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। ঘরের যুবকরা বেরোতে পারে না, ভয় তাদের সবসময় তাড়া করে। কিন্তু কমরেড, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের মধ্যে যদি কেউ ফাটল না ধরায়, আমাদের একতা যদি থাকে, তাহলে কিন্তু আমরা এই যুদ্ধে জয়ী হতে পারবো। আমরা জানি এই লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের যে মূল যে লক্ষ্য, সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না, কিন্তু আমরা পথটাকে সুগম করতে পারবো। সুতরাং আপনারা আসুন, সিআইটির ডাকে যখন যেখানে আমরা কর্মসূচি নেই না কেন, আমরা চাই আমাদের এই সমাবেশ, আমাদের মিছিল, আমাদের বিক্ষোভ, দাবি নিয়ে গণঅবস্থান করা, লড়াই করা, সেটাকে আমরা আরও বেশি ব্যাপক আকারে আমরা নিয়ে যেতে চাই। এখানে আসবে আক্রমণ, আসবে, জাত বর্ণ এসব তুলে, ধর্মের জিগির তুলে, তার মধ্যে অনৈক্য সৃষ্টি করে তার সুযোগ নিতে চাইবে। আমাদের সামনে এটা একটা সংকট, অর্থনৈতিক সংকট একদিকে, অন্যদিকে এই যে একতাকে বিপন্ন করে তোলা হচ্ছে গোটা দেশে। তার জন্য খোদ নরেন্দ্র মোদী, অমিত শাহ রাস্তায় নেমে গেছে, কিভাবে মানুষে মানুষে আরও বিভাজন তৈরি করা যায়। যত বিভাজন তৈরি করবে, তত তারা সুযোগ পাবে মানুষের উপর আক্রমণ নামিয়ে আনতে। সুতরাং এর বিরুদ্ধে যদি আমরা মানুষকে এক করতে চাই, তাহলে লড়াইয়ের জায়গাটা আমাদের থাকতে হবে, শক্ত করতে হবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিআইটিউ জিন্দাবাদ। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা এতদিন শুধুমাত্র হালকা অভিযোগ করেছি। যারা অপরাধ করেছে, সেই অপরাধী বিজেপি সরকার কি কেন্দ্রের কি রাজ্যের, সেই সরকারের কাছে আমরা নিবেদন করেছি। এখন আমরা দেখছি
এই সরকার তার অপরাধের মাত্রা দিনের পর দিন বাড়িয়ে চলেছে, আর তার জন্যে জনতার কাছে আমরা উপস্থিত হয়েছি। জনতার আদালতে এই সরকারের বিরুদ্ধে আমরা চার্জশিট পেশ করছি। কি অপরাধ করেছে এই সরকার? প্রথম কথা হচ্ছে, এই সরকার 2018 সালের বিধানসভা নির্বাচনে বা 2023 সালের বিধানসভা নির্বাচনে শ্রমজীবী মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। এমন একটি প্রতিশ্রুতি কেউ দেখাতে পারবেন না যে প্রতিশ্রুতি সঠিকভাবে বিজেপি সরকার শ্রমজীবী মানুষের স্বার্থে তারা পালন করেছে, তা বাস্তবায়িত করেছে। তারা কথা দিয়েছিল বিজেপি সরকার যে সরকারে আসলে পর আমাদের রাজ্যের শ্রমিকদের জন্যে অন্ততপক্ষে সরকারের বিভিন্ন স্তরে যেখানে সরকার টাকা দেয়, মজুরির টাকা, 200 দিনের কাজের ব্যবস্থা করবে। কিন্তু আমরা কি লক্ষ্য করছি, রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল 2017 সাল অবধি, সে সময়ে ত্রিপুরা রাজ্যের শ্রমজীবী মানুষ তারা কাউকে হন্যে হয়ে কাজের জন্য ঘুরতে হতো না। বাজারে খুব কম শ্রমিককে আসতে হতো কাজের জায়গায়, আমাকে কাজ দেবেন কিনা, আপনারা কেউ নেবেন কিনা, এটা জানাবার জন্য বাজারে খুব কম শ্রমিক আসতেন। কারণ গতকাল কাজ করলে পর আজকে ঠিক হয়ে যেত একজন শ্রমিক কোথায় কাজ করবেন, কোথায় কাজ পাবেন। তার জন্য রাস্তায় এসে তাদেরকে বসতে হতো না। এটা ছিল বামফ্রন্ট সরকারের সময়। আর 2018 সাল আসার পর আমরা দেখছি আমাদের এই ত্রিপুরা রাজ্যে এমন কোনো ছোট মাঝারি বড় বাজার নেই যেখানে শ্রমিকরা বেলা 12টা 1টা পর্যন্ত বসে থেকেও কাজের ব্যবস্থা করতে পেরেছেন। এরকম ঘটনা ঘটছে না। সরকার কাজ দিতে পারছে না, আর মানুষের হাতে পয়সা না থাকার ফলে বেসরকারি ক্ষেত্র কাজের অবস্থা খারাপ হয়ে গেছে। সরকার কোনো উন্নয়নমূলক কাজ করছে না, আর এই উন্নয়নমূলক কাজ না করার ফলে আমাদের ত্রিপুরা রাজ্যে আগে যা কিছু উন্নয়ন ঘটেছে বামফ্রন্ট সরকারের সময়ে, সে সময় যে ত্রিপুরা রাজ্যে একটা সময়ে হাতে গোনা ইট ভাটা ছিল, সেই ইট ভাটার সংখ্যা বামফ্রন্ট সরকারের সময়ে বাড়তে বাড়তে 350-তে পৌঁছেছিল। এবং এই ভাটার সংখ্যা এই বিজেপি সরকার আসার পর 100-র উপর কমে গেছে। কারণ কি? কারণ মানুষ ইট কিনে না, সরকার ইট কিনে না, তার জন্যে ইট উৎপাদন হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, নির্মাণ কাজে যুক্ত যে শ্রমিকরা আছেন সেই শ্রমিকরা কাজ পাচ্ছেন না। তাহলে অপরাধটা কার? সরকারের। ধারাবাহিক উন্নয়নের কাজ না চালালে পর মানুষের হাতে যে পয়সা যাবার কথা সেটা যায় না, আর তার ফলে মানুষ কাজ হারা হয়ে যান। আমরা দেখছি আমাদের রাজ্যে এখানে চা শ্রমিকদের জন্য 2017 সালে 176 টাকা মজুরি ঘোষণা করা হয়েছিল। বিজেপি সরকার এসে এটাকে কার্যকর করার জন্য সরকারের যে ভূমিকা পালন করার কথা সে ভূমিকা তারা পালন করেনি। তার ফলে প্রায় 4-5 বছর ধরে চা বাগানের শ্রমিকরা 176 টাকা মজুরি পাননি। গত কিছুদিন আগে শ্রমিকদের পক্ষ থেকে মামলা করা হয়েছিল যে না, আমাদের মজুরি বাড়ানোর পর সেটা কার্যকর করা হচ্ছে না। সেই জায়গায় কোর্ট যখন রায় দিয়েছে, পুনরায় সরকারের পুরনো সিদ্ধান্তকে কাজ বাস্তবায়িত করো, কার্যকর করো, তারপর কোর্টের রায়ের পর কিছু কিছু বাগানে শ্রমিকরা মজুরি পেয়েছেন। কিন্তু 176 টাকা কখন হয়েছিল? 2017 সালের ডিসেম্বর মাসে এই সিদ্ধান্ত হয়েছিল। 2017-র পর আজকে 2024 সাল, আজকে ডিসেম্বর মাস, 7 বছর সময় অতিক্রান্ত।
এই সময়ের মধ্যে জিনিসপত্রের দাম সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। ক্রমাগত জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু চা শ্রমিকদের মজুরি বাড়েনি। আমাদের দেশের প্রধানমন্ত্রীর যিনি মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা, তিনি গত কয়েকদিন আগে একটি সংবাদপত্রে তিনি লিখা দিয়েছেন। সেই লেখনীতে তিনি বলেছেন যে আমাদের দেশে গত 6 মাসে শ্রমজীবী মানুষের মজুরি ধারাবাহিকভাবে কমছে। শ্রমিকরা আগে যে মজুরি পেতেন সেই মজুরি এখন তারা পান না, তা কমেছে। কে বলছেন? আমাদের দেশের প্রধানমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। আর কি বলছেন? বলছেন যে শ্রমিকদের কাজ কমে যাচ্ছে, কারণ উৎপাদন বাড়াবার জন্যে বেশি সংখ্যক মানুষের হাতে যদি পয়সা না থাকে, আমাদের অর্থনীতি যদি নিয়ন্ত্রিত অর্থনীতি থাকে, তাহলে পর সেখানে চাহিদাকে বাড়াতে হবে। চাহিদাকে যদি বাড়ানো যায় তাহলে পর উৎপাদন বাড়বে, মানুষের রুজি রোজগারও বাড়বে। আর সেই চাহিদা বাড়াতে গেলে পর মানুষের হাতে পয়সা তুলে দিতে হবে। পয়সা তুলে দেবার জন্য সরকারের দিক থেকে বড় উদ্যোগ নিতে হয়। বেসরকারি পুঁজিপতি যারা আছেন তারা মানুষের কথা ভাবেন না। তাহলে সরকার যারা ভোট নিয়েছে মানুষের কাছ থেকে যে তারা জনকল্যাণে কাজ করবে, সেই প্রতিশ্রুতি যদি রক্ষা করতে হয় তাহলে মানুষের কল্যাণে কাজ করতে গেলে পর মানুষের জন্যে রোজগারের ব্যবস্থা করতে হবে। সেই রোজগারের ব্যবস্থা করতে গেলে পর কি করতে হবে? ওই যে রেগা যে 100 দিনের কাজ দেবার কথা ছিল, এটাকে 200 দিন করা যায়। বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষে আওয়াজ উঠছে রেগাতে 200 দিনের কাজের ব্যবস্থা করা হোক। সমস্ত স্তরের শ্রমজীবী মানুষ, অর্থনীতিবিদ যারা যারা বুঝেন ভারতবর্ষের অর্থনীতিটাকে যদি উন্নত করতে হয়, মানুষের হাতে যদি পয়সা তুলে দিতে হয়, তাহলে রেগায় কাজের দিন বাড়াতে হবে। এবং আমাদের ত্রিপুরা রাজ্য সরকারও বলেছিল তারা 200 দিনের কাজ দেবে। কিন্তু আজকে কি দেখা যাচ্ছে? সারা দেশে যেমন কাজ কমছে, রেগায় বরাদ্দ কমছে প্রতি বছরের বাজেটে, ঠিক একইভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দেখছি যে বামফ্রন্ট সরকারের সময়ে যেখানে 95 থেকে 97, 98 দিন রেগায় কাজ হতো, এখন সেই কাজ কমাতে কমাতে 25 থেকে 30 দিনের বেশি মানুষ পান না। তাও তো যারা উপযুক্ত শ্রমিক তারা কাজ পাচ্ছেন না। মাঝখানে কিছু লোক যারা বিজেপির হয়ে হামলা হুজ্জুতি করে, আর কোনো কাজ যাদের নেই, মানুষের কল্যাণে যারা কাজ করে না, তাদের হাতে রেগার পয়সা তুলে দেওয়া হচ্ছে। যারা প্রকৃত শ্রমিক তারা রেগার কাজ পাচ্ছেন না, মজুরি পাচ্ছেন না, তাদের কাজের দিন কমিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখছি কর্মসংস্থানের ক্ষেত্রে সারা দেশে কর্মসংস্থান কমছে। আমাদের ত্রিপুরা রাজ্যে শুধু সরকারি দপ্তরে, রাজ্য সরকারি দপ্তরে 56,000 লোকের কাজ কমেছে। আগে যেখানে 2017 সালে বামফ্রন্ট সরকারের সময়ে 1,58,000 স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী ছিলেন, সেই কর্মচারীর সংখ্যা এখন কমে হয়েছে 1,02,000, অর্থাৎ 56,000 কাজ কমেছে। এই জায়গাতে লোক নিয়োগ হয়েছে না সামান্য হাতে গোনা কয়েকজন? তাদের কথা ছিল 50,000 ছেলে মেয়ের কাজের ব্যবস্থা হবে প্রথম বছর এবং ধারাবাহিকভাবে কাজ হবে। এখন দেখা যাচ্ছে কোনো কিছুই না। তাহলে সরকার অপরাধ করেছে, মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। শ্রমিকদের জন্য যখন আমরা দাবি করছি মাসে 26,000 টাকা, এটা আমাদের কথা নয়, একটা ঔষধ কোম্পানি, রেপটাকস ওষুধ কোম্পানি, এই ঔষধ কোম্পানির শ্রমিক কর্মচারীরা তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তাদের মজুরির বিষয়ে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছিল যে একটা শ্রমিকের পরিবারে কম করেও
তিনজন মানুষ ধরে, পূর্ণবয়স্ক মানুষ ধরে একটা শ্রমিকের পরিবারে তার ন্যূনতম খাবারের ব্যবস্থা, তার শিক্ষার ব্যবস্থা, তার ঔষধপত্রের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা, জামা কাপড়ের ব্যবস্থা, এই যে মানুষের মৌল চাহিদা, ন্যূনতম প্রয়োজন, এটা মেটাতে গেলে পর তিনজনের পরিবারকে সুপ্রিম কোর্ট রায় যখন দিয়েছিলেন তখন তারা বলেছিলেন 18,000 টাকা দরকার। এবং এই সময়ে মূল্যবৃদ্ধিজনিত কারণে এই হারটা হয়েছে 26,000। তার জন্য শ্রমিকের জন্যে যখন সারা দেশে আওয়াজ উঠছে যে ন্যূনতম মাসিক মজুরি 26,000 টাকা করা হোক, সরকারের এক্ষেত্রে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 2015 সালে যে শ্রম সম্মেলন হয়েছিল মালিক, শ্রমিক এবং সরকার পক্ষ, সেখানে এই দাবিটা স্বীকৃত হয়েছে। স্বীকৃত হওয়া সত্ত্বেও এখনো ভারতবর্ষে, আমার ত্রিপুরা রাজ্যে শ্রমিকদের জন্য 26,000 টাকা লাগু করা হয়নি। আমাদের শিক্ষক কর্মচারী যারা সরকারি কাজ করেন, তারা 60 বছর পর্যন্ত কাজ করেন। কাজ করার পর সারা জীবন, মৃত্যুকালীন সময় পর্যন্ত তারা একটি পেনশন পান, এবং এই পেনশন তারা মারা গেলে পরও পরিবারে যদি কেউ থাকেন ফ্যামিলি পেনশন তারা পান। তাহলে শিক্ষক কর্মচারী যারা আছেন, আমার আরক্ষা বাহিনীর যারা আছেন, তারা সমাজের জন্য কাজ করছেন, মানুষের জন্য কাজ করছেন, তারা পেনশন পাবেন, ভালো কথা। এবং তারা যাতে নিজেদের পকেটের টাকা দিয়ে পেনশনের ব্যবস্থা করতে না হয়, ওই নিউ পেনশন স্কিম যেটা আছে এটা বাতিল করে আগে যে ব্যবস্থা ছিল সরকার পেনশনের ব্যবস্থা করবে, ওল্ড পেনশন স্কিম, এটা যাতে কার্যকর থাকে সেই দাবি আমরা করছি। কিন্তু যারা শ্রম দেন, এই যে আমাদের সমাজ সভ্যতা গড়ে উঠছে, যারা কৃষক জমিতে চাষ করছেন, আমাদের জন্য ফসল ফলাচ্ছেন, যারা ক্ষেত মজুর সারাদিন পরিশ্রম করছেন খেতে, যারা শ্রমিক আমার এই সভ্যতা গড়ে তোলবার ক্ষেত্রে ভূমিকা পালন করছেন, এই মানুষরাও তো দেশ গড়ার কাজে, সমাজ গড়ার কাজে নিজেদের অবদান রাখছেন। কই তাদের জন্য সরকারের দিক থেকে তো কোনো পেনশনের ব্যবস্থা করা হচ্ছে না। আমরা তাই দাবি করছি সারা দেশে, আমাদের রাজ্যে 60 বছর বয়স হয়ে গেলে পর প্রত্যেক শ্রমের সাথে যুক্ত যে মানুষ আছেন তাদের সকলের জন্য 10,000 টাকা পেনশনের ব্যবস্থা করতে হবে। আমরা আজকে কি লক্ষ্য করছি, ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার থাকতে এখানে নির্মাণ কাজে যারা যুক্ত আছেন তাদের জন্য একটা কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড তৈরি করা হয়েছিল। এই বোর্ডের আওতায় 20 টাকা দিয়ে যারা মেম্বার হবেন, প্রতি মাসে 20 টাকা দেবেন, দিয়ে যারা মেম্বার হবেন তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বইয়ের খরচ, তারা কাজ করতে গিয়ে যদি আহত হন তার জন্যে তার ঔষধপত্রের খরচ, কাজ করতে গিয়ে কিছুদিন আহত হয় বাড়িতে থাকেন কিন্তু সেখানে অসুস্থ থাকার জন্য কাজ করতে পারছেন না, তার জন্য কয়েকদিনের মজুরির ব্যবস্থা, ছেলে মেয়ের যদি বিয়ে থাকে সেখানে বিয়ের জন্য সাহায্য প্রদান, দুর্ঘটনা মধ্য দিয়ে কেউ যদি মারা যান তার জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা এই বোর্ডের থেকে টাকা নিয়ে দেওয়া হতো। কয়েকশো কোটি টাকা এই ওয়েলফেয়ার বোর্ডে আছে। আমরা এখন দেখছি এই বোর্ডের টাকা যেটা শ্রমিকদের জন্য খরচ হবার কথা, এটা খরচ না হয়ে অন্য খাতে চলে যাচ্ছে। তাহলে এমনি করে আমাদের ত্রিপুরায় আজকে সরকার শ্রমজীবী মানুষের ক্ষেত্রে যে অপরাধগুলো সংগঠিত করছে সেই অপরাধ সম্পর্কে মানুষকে অবহিত করবার জন্যে জনতার আদালতে আমরা চার্জশিট দেবার জন্য এখানে এসে জনতার কাছে আমরা বিচার চাইব। এই সরকারের আপনারাই হচ্ছেন বিচারের ভাগিদার, আপনারা বিচার করে এই সরকারের বিরুদ্ধে উপযুক্ত রায় আপনারা দেবেন, এই আবেদন সকলের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। সকলকে ধন্যবাদ।